ও মাই গড, হোয়াটস দিস? ওটা কি? জোর খবর, জোর খবর, জোর খবর! সমুদ্রের ওপর থেকে প্লেন ভ্যানিশ হয়ে গেল। জোর খবর, জোর খবর, জোর খবর! সমুদ্রের ওপর থেকে একটা গোটা প্লেন ভ্যানিশ হয়ে গেল। জোর খবর, জোর খবর, জোর খবর! ভেরি স্ট্রেঞ্জ। লিজিয়ান সাগরের উপর দিয়ে যাওয়ার সময় প্লেনগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় আর কিভাবে হারিয়ে যাচ্ছে সেই রহস্যের কোনো সমাধানই কেউ এখনো করতে পারেনি। আহা, কি নতুন কথা বললো! তুই এই কথা বলছিস কেন বিচ্ছু? বাটুলদা ছাড়া লিজিয়ান সাগরের উপর এই প্লেন নিখোঁজের রহস্য সমাধান করা অন্য কারোর পক্ষেই সম্ভব নয়। বেশি কথা না বলে যে অঙ্কগুলো করতে দিয়েছি মন দিয়ে কর। কেন যে কথা বলতে গেলাম কে জানে বাবা। না, আর কথা বলবো না। এ বাবা, বাটুলদা কখন যে রেগে গিয়ে গাঁটটা মেরে তোর কপাল ফুলিয়ে দেবে বুঝতেও পারবি না। তাই আর কথা না বলে চুপচাপ অঙ্ক কর। কেন, কি মনে করিস আমি অঙ্ক করতে ভাই ভাই? শোন শোন, ওইসব আমার কাছে না কোনো ব্যাপারই না। নাসি নাসি। কিরে, তোদের অঙ্ক করতে বললাম আর তোরা ফিস ফিস করে কথা বলছিস? তোদের মার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে মনে হচ্ছে। না বাটুলদা, আমরা অঙ্ক করছি তো। হ্যালো। হ্যালো বাটুল, আমি আর্মি চিফ ইন্দ্রজিৎ বাবু বলছি। হ্যাঁ বলুন ইন্দ্রজিৎ বাবু। ওকে ইন্দ্রজিৎ বাবু, আমি এক্ষুনি আর্মি হেডকোয়ার্টার্সে যাচ্ছি। সেখানে গিয়ে এই বিষয়ে আরো বিস্তারিত কথা হবে। বাচ্চু বিচ্ছু, তোরা অঙ্কগুলো করতে থাক, আমি আসছি। কোথায় যাচ্ছ বাটুলদা? আর্মি হেডকোয়ার্টার্সে। কেন ওখানে যাচ্ছ কেন? সব তোদের এসে বলবো। সব সময় অঙ্ক করতে আমার ভালো লাগে না। যাও না যাও, এসে দেখবে একটা অঙ্ক করিনি। না, আর কথা বলবো না, চুপচাপ খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর তা নাহলে কখন আবার বলবে বিচ্ছু অঙ্ক কর অঙ্ক কর, তখন আবার কেস খেয়ে যাবো। খবরদার, এই ভুল একদম করিস না বিচ্ছু। বাটুলদা এসে যদি দেখে অঙ্ক করা হয়নি তাহলে কি হবে জানিস তো? আমি সব জানি। এবার বলুন ইন্দ্রজিৎ বাবু, বিষয়টা একটু বিস্তারিত ভাবে শুনতে চাই। হ্যাঁ, ঘটনাটা বিস্তারিত ভাবে বলবো বলেই তো তোমাকে এখানে আসতে বলেছি বাটুল। তুমি তো ইতিমধ্যে খবরের কাগজে ঘটনাটা নিশ্চয়ই পড়েছ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? যতবার ওই লিজিয়ান সাগরের ওপর দিয়ে প্লেন উড়ে গেছে ততবারই ওই প্লেন নিখোঁজ হয়ে গেছে। এবং আরো রহস্যজনক ব্যাপার হলো যে অনেক খুঁজেও সেই প্লেনগুলোর কোনো খোঁজ আমরা পাইনি। এই ব্যাপারে আপনারা কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো আগে অনেককেই করেছিলাম বাটুল, কিন্তু পরবর্তী সময় তদন্তের শেষে এসে বুঝতে পেরেছি আমাদের সন্দেহগুলো ভুল ছিল। তাই তো এখন এই রহস্য সমাধানের জন্য তোমার সাহায্য চাই। আপনাদের সাহায্য করবার জন্য আমি সবসময় প্রস্তুত ইন্দ্রজিৎ বাবু। ওকে, এবার তোমাকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, মন দিয়ে লক্ষ্য করো। দেখলে বাটুল, দেখলে কেমন অদ্ভুত একটা হাত জল থেকে উঠে
প্লেনটাকে সমুদ্রে নামিয়ে নিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম। কি বিষয়? যে হাতটা লিজিয়ান সাগর থেকে উঠল সেটা কোনো সাধারণ হাত নয়, হাতটা পুরোটাই জল দিয়ে তৈরি। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক ধরেছ। সেটাই তো আমাদের আরো বেশি করে ভাবাচ্ছে, কারণ এমন হাতের ব্যাপারে বিজ্ঞানীরাও স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না। কোনো মানুষ বা পশুর এমন হাত তারাও আগে কখনো দেখেননি। ইন্দ্রজিৎ বাবু, আমি নিজে একবার প্লেন নিয়ে ওই লিজিয়ান সাগরের উপর দিয়ে যেতে চাই। কিন্তু বাটুল, ব্যাপারটা অত্যন্তই বিপজ্জনক। এই বিপদের সম্মুখীন আমাকে হতেই হবে ইন্দ্রজিৎ বাবু, তা না হলে এই রহস্যের সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে না। এই বিপদের সম্মুখীন হতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায়, তখন তো আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না বাটুল। আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না ইন্দ্রজিৎ বাবু। আপনাদের সবার স্নেহ, ভালোবাসা আর আশীর্বাদের ফলে কোনো শত্রুই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কালকেই একটা প্লেন নিয়ে লিজিয়ান সাগরে যাব। আপনি আমার জন্য একটা প্লেনের ব্যবস্থা করুন। না, আমি তোমাকে একা ওখানে যেতে দিতে পারি না বাটুল। আমি তোমার সাথে আমাদের এয়ারফোর্সের কিছু ফাইটার প্লেনও পাঠাতে চাই। না, কোনো ফাইটার প্লেনের যাওয়ার দরকার নেই। আমি চাই না আমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে কেউ নিজেই বিপদে পড়ুক। কি বলছো কি গো মাটুলদা? জল দিয়ে তৈরি একটা বিশাল হাত প্লেনটাকে ধরে সমুদ্রে ফেলে দিল। তারপর তারপর কি হলো মাটুলদা? ও বাটুল্লা, বলো না গো। আমি কালকেই যাব। যাবে, কিন্তু একা যাবে না, আমরাও তোমার সাথে যাব মাটুলদা। কালকে আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবে তো বাটুল্লা? না, আমি লিজিয়ান সাগরের রহস্যটা আগে সমাধান করে আসি, তারপর দেখা যাবে। ভাবলাম এতদিন পর একটু ঘুরতে যাব, তাও হলো না। যাও না, যাও। ও মাটুলদা, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো না প্লিজ। একবার যখন না বলেছি তখন না। আমি একাই যাব। তোরা আমাকে নিয়ে ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। লিজিয়ান সাগর আর কতদূর মিস্টার সেন? সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পেছনে লিজিয়ান সাগর। ওকে। এটাই হলো সেই রহস্যময় লিজিয়ান সাগর মটর। আই সি। আপনি প্লেনটাকে মাঝ সমুদ্রের কাছে নিয়ে চলুন মিস্টার সেন। ওকে বাটুল। বি কেয়ারফুল মিস্টার সেন, একটা বড় বিপদ আসতে চলেছে বলে মনে হচ্ছে। আমাদের প্লেনটাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে, যাতে সহজে ওই হাত আমাদের প্লেনটাকে ধরতে না পারে। আপনি একদম ঠিক কথাই বলেছেন মাটুল। আপনার কথা শুনে প্লেনটা নিয়ে এতটা উপরে উঠেছিলাম বলেই আমরা এই যাত্রা বেঁচে গেলাম। থ্যাংক ইউ বাটুল। বিপদ এরই মধ্যে চলে গেছে বলে আমার মনে হয় না। আবার যে কোনো সময় মিস্টার সেন, ওই দেখুন হাতটা আবার আমাদের প্লেনটাকে ধরতে আসছে। চিন্তা করবেন না বাটুল, ওই হাত আমাদের প্লেন ধরতে পারবে না। প্লেনের দরজা তাড়াতাড়ি বন্ধ করুন মাটুল, যে কোনো সময় ওই হাত আবার সমুদ্র থেকে উঠে আসতে পারে। আমি জানি মিস্টার সেন,
আর সেটা জেনেও এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? ও নো! বাটুল, বাটুল, এটা আপনি কি করলেন? কি করলেন এটা? ও মাই গড, এ তো দেখছি সব প্লেনের ভাঙা টুকরো। এ তো মানুষের কঙ্কাল, কিন্তু কার? এই কঙ্কালের সাথে কি তাহলে প্লেন নিখোঁজের কোনো সম্পর্ক আছে? কে তুই? তোর সাহস তো দেখছি খুব বেশি। সমুদ্রের গভীরে আস্তে আস্তে একেবারে আমার কঙ্কালের কাছে এসে হাজির হয়েছিস। জানিস, আজ তোর জন্যই আমার হাত থেকে এই প্রথম সুখই দেশের একটা প্লেন পালিয়ে গেল। আমি কিছুতেই প্লেনটাকে ধরতে পারলাম না, শুধু তোর জন্য। কি চাস তুই? কেন এখানে এসেছিস বল? আমি বাটুল। এবার বলো তুমি কে? তুমি কেন প্লেনগুলোকে এই লিজিয়ান সমুদ্রে ডুবিয়ে দাও? কেন? সেসব কথা আমি তোকে বলতে যাব কেন? বলবে, কারণ আমি তোমাকে সাহায্য করতে এসেছি বন্ধু। বন্ধু? তুই আমাকে বন্ধু বলে ডাকলি বাটুল? হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু। আমিও তোর বন্ধু। তাহলে আমাকে এবার সব কথা বলো বন্ধু। কথা দিচ্ছি তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। ঠিক আছে, তাহলে শোনো। আমার নাম গঞ্জালো। গঞ্জালো? হ্যাঁ, আমি জেলে ছিলাম। এই লিজিয়ান সাগরে এই নৌকোয় করে আমি মাছ ধরতাম, আর সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালাতাম। তারপর কি হলো গঞ্জালো? একদিন এইভাবে লিজিয়ান সাগরে মাছ ধরতে ধরতে আমি অজান্তেই সুখই দেশের সীমানায় ঢুকে পড়ি। আর তারপর আমাদের সুখই দেশে একটা লোক নৌকো নিয়ে ঢুকে পড়েছে। এ তো ভয়ানক বিপদের কথা স্যার। এর আগেও এমন ভাবে শত্রু দেশের একজন আমাদের সুখই দেশে নৌকা নিয়ে ঢুকে পড়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, মনে আছে। আর তারপর আমাদের দেশের অনেক গোপন খবর ওই লোকটার কাছ থেকেই আমাদের শত্রু দেশের লোকেরা জেনে যায়। কিন্তু এবার আর সেটা হতে দেব না। তাহলে এখন আপনি কি করবেন স্যার? ওই লোকটাকে শেষ করে দেব। ও মাই গড, মাছ ধরতে ধরতে
সামান্য সুখই দেশের সীমানায় ঢুকে পড়েছিলে বলে ওরা তোমাকে এত বড় শাস্তি দিল। হ্যাঁ, আর তাই তো ঠিক করেছি, সুখই দেশের কোন প্লেনকে এই লিজিয়ান সাগরের ওপর থেকে যেতে দেখলেই তাকে ধ্বংস করে দেব। আমার উপর যে অন্যায় হয়েছে তার জন্য ওদের শাস্তি পেতেই হবে, কিন্তু এইবার তোমার জন্য ওদের একটা প্লেন আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেল, শুধু তোমার জন্য বাটুল। গঞ্জালো, এবার আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। বলো বাটুল, কি বলবে? সুখই দেশের প্লেন ভেবে তুমি যাদের ধ্বংস করছো তারা কেউই আসলে সুখই দেশের প্লেন নয়। কি? ওর কোনোটাই সুখই দেশের প্লেন নয়? তাহলে ওই প্লেনগুলো কোন দেশের ছিল? ওগুলো বিভিন্ন দেশের প্লেন ছিল গঞ্জালো। না না না, তা কি করে হয়, তা কি করে হয়? লিজিয়ান সাগরের ওপর দিয়ে তো আগে শুধু সুখই দেশের প্লেনই উড়ে যেত, অন্য কোন দেশের প্লেন দেখলেই ওরা গুলি করে সেই প্লেন ধ্বংস করে দিত। তাহলে ওই প্লেনগুলো কোন দেশের ছিল? ওগুলো বিভিন্ন দেশের প্লেন ছিল গঞ্জালো। না না না, তা কি করে হয়, তা কি করে হয়? লিজিয়ান সাগরের ওপর দিয়ে তো আগে শুধু সুখই দেশের প্লেনই উড়ে যেত, অন্য কোন দেশের প্লেন দেখলেই ওরা গুলি করে সেই প্লেন ধ্বংস করে দিত। এটা আমাদের দেশের প্লেন নয় ক্যাপ্টেন, তুমি এক্ষুনি এই প্লেনটা ধ্বংস করে দাও, কারণ লিজিয়ান সাগরের উপর দিয়ে আমাদের সুখই দেশের প্লেন ছাড়া অন্য কোন দেশের প্লেন যাওয়ার অনুমতি নেই। সেই দিন যে আর নেই গঞ্জালো, সময় যে অনেক এগিয়ে গেছে। তুমি যে সুখই দেশের উপর এখনো রাগ করে আছো, সেই সুখই দেশই তো এখন আর নেই। সুখই দেশ আর নেই মানে? আজ থেকে অনেক বছর আগে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে সুখই দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা তো আমি জানতাম না বাটুল। আর তাই তো না জেনেই তুমি অনেক প্লেনকে ধ্বংস করে দিয়েছো বন্ধু। তাহলে এবার তুমি বলো আমি কি করব বাটুল? আমি যে না জেনেই অন্যায় করে ফেলেছি, আমার জন্য যে অনেকের ক্ষতি হয়ে গেছে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না বন্ধু। আমি বন্ধু হয়ে তোমাকে একটা কথা বলতে চাই, শুনবে? বলো বাটুল, আমি তোমার কথা নিশ্চয়ই শুনবো। যে প্রতিশোধের আগুন তোমার মধ্যে এখনো জ্বলছে তাকে এবার শান্ত করো গঞ্জালো। শোনো, অতিরিক্ত রাগ আমাদের ক্ষতি করে, তাই রাগ ভুলে সবাইকে উপকার করো, দেখবে তাতেই তোমার ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে বাটুল, আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো প্লেনকেই আমি আর ধ্বংস করব না। শুধু তাই নয়, যদি কোনো প্লেন এই লিজিয়ান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিপদের মধ্যে পড়ে, তাহলে আমি তাকে রক্ষা করার চেষ্টা করব বাটুল। এই কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গঞ্জালো। এবার আমাকে যেতে হবে। আবার এসো বন্ধু, আবার এসো। বাই বাই গঞ্জালো। বাই বাই বাটুল, বাই বাই বাটুল, বাই বাই বাটুল।
যে হাত এতদিন প্লেন ধ্বংস করত, সেই হাতই আজকে আমাদের হাত মেরে বাই বাই করছে। সত্যি মাটুল, তোমার কোনো তুলনা নেই, তুমি এক এবং অদ্বিতীয়। বিপদে মানুষের পাশে দাঁড়াতেই হয়, কি তাই না? দূর 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 দূর, তুই যতই বলিস নরেন, আমিও সবই তোর ভূতে টুতে বিশ্বাস করি না। চুপ কর উপেন, চুপ কর, প্লিজ চুপ কর। ভর সন্ধ্যেবেলা তেনাদের নাম নিতে নেই তোকে এই কথা আর আমাকে কতবার বলতে হবে বল দেখি? তুই 1000 বার 1,00,000 বার বললেও তোর কথা আমি শুনবো না নরেন। আমি যখন খুশি তেনাদের নাম করবই করব। এই দেখ, এই দেখ, আবার করছি, ভূত 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 ভূত। ওহ ও, চুপ কর বলছি, তা নাহলে কিন্তু খুব খারাপ হবে। হলে হবে, কিন্তু আমি বাপু চুপ করব না, আবার বলবো ভূত 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 ভূত। তোর যখন এতই সাহস, তুই যখন তেনাদের একদমই ভয় পাস না, তাহলে একটা কাজ করে দেখাতে পারবি? কি কি আবার করে দেখাতে হবে? আমাদের এই মাধবপুর গ্রামের জঙ্গলের মধ্যে যে ওই সাহেব কুঠিটা আছে না, সেখানে আজকে তোকে একা একা রাত কাটাতে হবে, পারবি? আরে হ্যাঁ হ্যাঁ, এতে আমার না পারার কি আছে? বেশ, ঠিক আছে, তাহলে এখন বরং তুই বাড়ি যা, আর বাড়িতে গিয়ে সাহেব কুঠিতে যাওয়ার জন্য তৈরি হ। এই হচ্ছে সেই সাহেব কুঠি, যেখানে ভূতের ভয়ে কেউ রাতে আসে না। কিন্তু আমার নাম হলো উপেন, ওইসব ভূত ফুতকে আমি পরোয়া করি না। আজ সবাইকে আমি প্রমাণ করে দেব ভূত ফুত বলে সত্যি কিছু হয় না। ভূত ভূত। ভূত ফুত তো ছাই আসবে না। এই মশার জ্বালায় রাতের বেলায় যে একটু শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। না, বই পড়েই মনে হচ্ছে রাতটা কাটাতে হবে। কে কে? কে এইভাবে দরজায় ঠক ঠক করছে? শোনো, যেই হও, কি ভেবেছো এইভাবে দরজায় ঠক ঠক করে আমায় ভয় দেখাবে? শোনো শোনো, তোমাদের মতন এরকম অনেক নকল ভূত আমার দেখা আছে। আমাকে ভয় দেখানো তোমাদের পক্ষে সম্ভব নয়, বুঝলে? না, এবার এর একটা ব্যবস্থা করতেই হয়। কি নরেন, তুই? কি রে উপেন,
এতক্ষণ ধরে দরজায় ঠকঠক করছি, শুনতে পাচ্ছিলিস না? হ্যাঁ, পাচ্ছিলাম তো। তাহলে এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? তেনাদের ভয় পেয়েছিলিস মনে হচ্ছে। ধুর, তোর তেনাদের ভয়, ওসব ভয়টাই এই উপেন পায় না, বুঝলি? এই যে আমার কাঁধে এই বন্দুকটা দেখছিস তো, এর একটা গুলি খেলে সব ভূত এখান থেকে পালাবে, বুঝলি? বুঝলাম। তা তুই হঠাৎ এত রাতে এখানে এলি কেন বলতো? না মানে যদি তোর কিছু হয়ে যায় তখন, সেই ভয়েতেই এলাম ভাই। শোন শোন, আমিও তোর সাথে আজ রাতে সাহেব কুটিতে থাকবো। সেটি হবে না ভায়া, কথা ছিল আমি একা থাকবো, তুই আমার সাথে থাকলে তো সেটা হবে না। আচ্ছা বাবা, আচ্ছা তুই একাই থাকবি, তুই বরং এ ঘরে থাক, আর আমি ওই পাশের ঘরটায় আছি। ঠিক আছে, যা, কিন্তু শোন, একটা মোমবাতি নিয়ে যা। এমনি দেশলাই। কি, এ তো বাঘের গর্জন। এত রাতে সাহেব কুঠিতে বাঘ এসেছে? উপেন, উপেন দরজা খোল, সাহেব কুঠিতে বাঘ এসেছে। আমার খুব ভয় করছে, দরজা খোল। আমাকে আমাকে তুই বাঁচালি ভাই, ওই বাঘের ডাক শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলবো বাঁটুল বাবু, সকালবেলা এসে দেখি সাহেব কুঠির কোথাও উপেন নেই। তারপর ওকে খুঁজতে খুঁজতে ওই ঘরে গিয়ে দেখি ওর বন্দুকটা মাটিতে পড়ে আছে, আর আর সারা ঘরে রক্ত, আর আর বাঘের পায়ের ছাপ। ওনার কাছে বন্দুক ছিল, তবু নিজেকে রক্ষা করতে পারেননি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মনে তো হচ্ছে বাঘটা এই জানালা দিয়েই আপনার বন্ধু উপেনবাবুকে টেনে নিয়ে গেছে। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু অনেক খোঁজার পরেও পুলিশ উপেনের কোনো চিহ্ন জঙ্গলের মধ্যে খুঁজে পায়নি। উপেনটা যে কোথায় গেল, ওর কি হলো, সেটা আমি আজও বুঝতে পারলাম না। এবার এবার আপনি এই রহস্যের সমাধান করুন বাঁটুল বাবু। আমি জানি অন্য কারো পক্ষে এই রহস্যের সমাধান করা কিছুতেই সম্ভব নয়। আপনি এত ভেঙে পড়বেন না নরেন বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি এই রহস্যের সমাধান আমি করবই। আর তার জন্য সবার আগে আজ রাতে আমি একা নিজে এই ঘরে থাকব। না না না, এমন কাজ আপনি করবেন না বাঁটুল বাবু। উপেনটার মতন আপনারও কিছু একটা হয়ে গেলে আমি আর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার কোনো ক্ষতি হবে না নরেন বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। সাথে বন্দুক ছিল, তবু বাঘটা উপেন বাবুকে টেনে নিয়ে চলে গেল। সেটা তো আমিও ভাবছি রে বাচ্চু। আমার কি মনে হচ্ছে জানো বাঁটুল দা, বাঘ নয়, আসলে ভূতেই ধরে নিয়ে গেছে উপেন বাবুকে। তাহলে ঘরে বাঘের পায়ের ছাপটা এলো কোথা থেকে? হয়তো বাঘের পায়ের ছাপটা আগে থেকেই ওই ঘরে ছিল। সেই ব্রিটিশ আমলের বাড়ি, জানলা দরজা কোনোভাবে হাওয়ায় খুলে গিয়েছিল হয়তো, আর সেই সুযোগেই বাঘটা ঘরে ঢুকে পড়েছিল। হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু সেই সব কিছু জানার জন্য আমাকে আজ রাতে সাহেব কুঠিতে থাকতেই হবে। না না, ওই ভুতুড়ে সাহেব কুঠিতে তুমি একা রাতে থেকো না বাঁটুলদা, তোমার জন্য আমাদের খুব চিন্তা হয়। আমার জন্য চিন্তা না করে তোরা নিজেদের পড়াশোনার কথা চিন্তা কর। ভাবিস না মাধবপুরে এসেছিস বলে
পড়াশুনো থেকে ছুটি পাবি। আচ্ছা, আমরা কি তোমাকে বলেছি আমরা পড়াশোনা করব না? শুধু বলছি আজ রাতে তোমার সাথে আমি আর বিচ্ছু ওই সাহেব কুটিতে থাকবো মাটুলদা। না, তোদের কাউকে থাকতে হবে না, আমি একাই থাকবো। আরো একটা কথা তোরা দুজন কান খুলে শুনে রাখ বাচ্চু বিচ্ছু। কি কথা মাটুলদা? আমি যতক্ষণ না ওই সাহেব কুঠি থেকে ফিরে আসছি, তোরা এই মাধবপুর গেস্ট হাউস থেকে কোথাও যাবি না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মাটুলদা, মনে থাকবে। এত রাত হয়ে গেল, এখনো তো কেউই এলো না, না ভূত না বাঘ। তাহলে কি নরেনবাবু আমাকে মিথ্যে কথা বলল? কিন্তু তা বলবেনই বা কেন? তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, এখন কে এলো? ভূতে বা বাঘে নিশ্চয়ই দরজা ঠক ঠক করতে আসবে না। এ কি নরেনবাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আর বাড়িতে একা একা থাকতে পারছিলাম না বাটুল বাবু, তাই চলে এলাম। এই নিন, এই বন্দুকটা নিন। বন্দুক দিয়ে কি হবে? আমি তো আপনাকে বন্দুক আনতে বলিনি। না, সে কথা নয়, বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়, সেজন্যই আমি আপনার জন্য বন্দুকটা নিয়ে এলাম। ঠিক আছে, দিন, যদিও এটার কোনো দরকার আমার ছিল না। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান নরেনবাবু। না, আমি যাব না। না মানে? আমি তো বাড়ি যাব বলে আসিনি বাটুল বাবু, আমি এখানে থাকতে এসেছি। আমি তো আপনাকে বলছি আমার কাউকে লাগবে না। আমার তো আপনাকে লাগবে। এ কি, আপনি দরজাটা বন্ধ করলেন কেন? যাতে বাইরের আর কেউ এই ঘরে ঢুকতে না পারে। বাইরের আর কেউ ঢুকতে না পারে মানে? মানে মানে হলো এই সাহেব কুঠিটা আমার, এটা আমার সাহেব কুঠি। বাইরের কেহই এখানে ঢোকে, সেটা আমার পছন্দ নয়। এইসব আপনি কি বলছেন নরেনবাবু? এই সাহেব কুঠিটা আপনার? তা কি করে সম্ভব? এটা তো বহু বছরের পুরনো ব্রিটিশ আমলের সাহেব কুঠি। আমারও তো বয়সটা অনেক হলো বাটুল, অনেক হলো। ও মাই গড, মানুষ থেকে বাঘে রূপান্তর। বল বল, কে তুই? বল, তা না হলে আমার হাত থেকে তোর মুক্তি নেই। বল। বলছি বাটুল, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। না, আগে তোকে বলতে হবে, তারপর আমি ছাড়বো। আমি বাঘ নই, আমি আসলে ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন পিটার। ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন পিটার? তাহলে আপনি বাঘ হলেন কিভাবে? তোমাকে আমি সব বলিব বাটুল, কারণ আমার মনে হইতেছে এই বিপদ হইতে আমাকে একমাত্র তুমি উদ্ধার করিতে পারিবে। বলুন। উহার আগে আমাকে ছাড়িয়া দাও বাটুল। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করিবার চেষ্টাও করিব না, এই কথা দিচ্ছি।
দেখো, আমার এই বাঘ রূপের জন্য আমি নিজেই দায়ী। কিভাবে? কেন? এই কুঠিটা আমি অনেক শোক করে বানিয়েছিলাম, আর বানানোর পিছনে একটু অন্যতম কারণ ছিল। অন্যতম কারণটা কি ছিল ক্যাপ্টেন পিটার? আমি খুব ভালো করে জানিতাম এই মাধবপুরের জঙ্গলে অনেক বাঘ থাকে, আর আমি বাঘেদের খুব ভালোবাসিতাম। তারপর কি হলো? একদিন একটু শিকারী আমার সাহেব কুঠির পিছনের জঙ্গলে বাঘ শিকার করিতে আসিয়াছিল। তারপর ও মাই গড, এই লোকটা তো ওই বাঘটাকে শিকার করিবার জন্য বন্দুক তাক করিয়াছে। নো 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 নো, আমাকে এখনই ওই বাঘটাকে বাঁচানোর জন্য জঙ্গলে যেতে হবে। ডোন্ট ফায়ার, গুলি চালাইবেন না। আমি বাঘটাকে বাঁচাইতে পারি নাই ভাটুল, বাঘটাকে বাঁচাইতে পারি নাই, কিন্তু বাঘটার হাতটা আমার মধ্যে ঢুকিয়া যায় আর আমার ডেথ হয়। আর তারপর থেকেই মানুষ দেখিলেই আমি বাঘ হয়ে যাই, আর কোন শিকারীকে বন্দুক নিয়ে দেখিলে আমি উহাকে শেষ করিয়া দিই। উপেন বাবু তো আপনার কোনো ক্ষতি করেননি, তাহলে আপনি ওকে কেন শাস্তি দিলেন? তুমি জানো না, তাই এই ধরনের কথা বলিতেছ। উপেন প্রায় বন্দুক নিয়ে আসিত এই সাহেব কুঠির পিছনের জঙ্গলটায় বাঘ শিকার করিতে, আর তখন থেকেই আমার রাগ ছিল ওই উপেনের উপর। আর তাই উপেন বাবুকে সেই রাতে একা পেয়ে আপনি ওকে শিকার করেন, তাই তো? ইয়েস ইয়েস, কারণ আমি ওকে শিকার না করিলে ও আমার প্রিয় বাঘেদের শিকার করিয়া ফেলিত, যা আমার সহ্য করা সম্ভব ছিল না। তাই আমি যখন দেখি বাঘটাকে গুলি করিস না উপেন, বাঘটাকে গুলি করিস না। এমন হাতের সামনে শিকার কখনো ছাড়া যায়? হ্যাঁ, তাও আবার বাঘ বলে কথা। আজ এবার বহুদিনের বাঘ শিকার করার স্বপ্নটা মনে হচ্ছে এবার সত্যি হবে। আমি থাকতে তোর সেই স্বপ্ন চিরদিনই স্বপ্নই থেকে যাবে। তোমাকে তো সব কোথায় কহিলাম বাটুল, তুমি আমাকে এই সিচুয়েশন থেকে মুক্ত করো। শোনো, এই সাহেব কুঠির মায়া আমি ছাড়িতে পারিতেছি না, তাই আমার আত্মাও মুক্তি পাইতেছে না। এক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ক্যাপ্টেন পিটার? এই সাহেব কুঠিটাই যদি না থাকে, তাহলে ইহার উপরে আমার আর কোনো মায়াও থাকিবে না, আর আমার আমার আত্মাও মুক্তি পাইয়া যাইবে। ঠিক আছে, তাই হবে ক্যাপ্টেন পিটার।
থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বুঝলেন তো নরেন বাবু, আপনার বন্ধু উপেন বাবুর এমন করুণ পরিণতির জন্য আসলে দায়ী কে? কে আবার? ক্যাপ্টেন পিটারের ভূত? ইস, দেখো দেখি, সেই তেনাদের নাম করে ফেললাম। না, তার জন্য ক্যাপ্টেন পিটার দায়ী ছিলেন না। আমি জানি এর জন্য দায়ী কে ছিল। কে বাচ্চু? উপেন বাবুই নিজেই এর জন্য দায়ী ছিলেন, কারণ উনি বাঘ শিকার করতে চেয়েছিলেন, কিন্তু বাঘ শিকার তো হলো অন্যায়। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। তুই ঠিক, উপেন বাবু শিকার করার মতন একটা অন্যায় কাজ করতে চেয়েছিলেন, তাই তাকে শাস্তি পেতে হয়েছে। অন্যায় যে করে শাস্তি তাকে পেতেই হয়, কি তাই না?